আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাই ঈদের ছুটিতে আছেন। মার্কেট এখনও বন্ধ আছে। আগামী সপ্তাহ থেকে মার্কেট ওপেন হবে। তো আমি আজকে 7টা স্টক নিয়ে আলোচনা করব। সবগুলো ট্রেডিং স্টক। যদি আপনারা প্রথমে লাফাজল সিম দেখতেছেন, কিন্তু আমি এটাকে এখন ট্রেডিং স্টক হিসেবে বিবেচিত করব। অনেকগুলো কারণ আছে। আর আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করবেন অনেকের কাছে, যাতে আমার ভিডিওগুলো পৌঁছায়। পোর্টফোলিও ম্যানেজ এবং স্টক সাজেশনের জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন যদি প্রয়োজন মনে করেন। অবশ্যই এই জন্য আপনাদেরকে একটা এন্ট্রি ফির ব্যবস্থা করতে হবে। তো আমি প্রথমে যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লাফাজল সিম। আপনারা দেখতেছেন এখানে যে অবস্থা আছে সিমেন্ট সেক্টরের স্টকটা, এখানে সাপোর্ট জোন হিসেবে নেওয়ার সুযোগ না। এখনও আপনাদেরকে অপেক্ষা করতে হবে, আরও কিছুদিন অপেক্ষা করতে হবে সাপোর্ট জোন তৈরি করার জন্য। আপনাদের কাছে মনে হতে পারে এটাই সাপোর্ট জোন, কিন্তু না, দেখেন সে কিন্তু এখনও নিচের দিকে চলে আসতেছে, ডাউন ট্রেন্ড। মানে এখনও লাফাজল সিম ডাউন ট্রেন্ডের দিকে আছে। সো নতুন করে এন্ট্রি অথবা অ্যাভারেজ কোনোটাই করা যাবে না। বিশেষ করে নতুন করে এন্ট্রি নেওয়ার দরকার আছে বলে আমি মনে করি না, যেহেতু লাফাজল সিমের ফান্ডামেন্টাল টোটাল ব্যাকগ্রাউন্ডটাই চেঞ্জ হয়ে গেছে। কিন্তু যারা আটকে আছেন, স্টাক আছেন এখানে, তারা হয়তো অ্যাভারেজের জন্য চিন্তাভাবনা করতে পারেন, আরও সময় দিতে হবে। একই জায়গায় তাকে একটা দুটো হল্টেড করতে হতে পারে, তারপরে গিয়ে আবার যখন সে কারেকশন হয়ে নিচে আসবে তখনই অ্যাভারেজ করতে হবে। যে কোনো স্টকের একটা হল্টেড করার পরে আবার কারেকশন হয়ে আগের জায়গায় সে সাপোর্ট জন্য আসবে না, তার আগে আবার ব্যাক করবে উপরের দিকে, তখনই কিন্তু অ্যাভারেজ করার সময়। ওটাকে আপনি একটা সাপোর্ট জোন হিসাবে আসলে দেখতে হবে। এরপর যে স্টকটা এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, নতুন করে এন্ট্রি নেওয়া যেতে পারে, তবে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এই সেন্সে ইন্স্যুরেন্স সেক্টর কিছুটা বেড়ে গেছে, এখান থেকে হয়তো একটু কারেকশান এসে আসতে পারে। আমি মনে করি আরেকটু কারেকশান আসতে পারে এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স। সো এখান থেকে, তবে পজিটিভ দিক হচ্ছে ইন্স্যুরেন্সটার ভলিউমটা কমে গেছে, এটাকে একটা সাপোর্ট জোন হিসেবে দেখা যায়। তবে দুই একটা ওয়ার্কিং ডেজ আপনারা অপেক্ষা করবেন। এখন যেখানে আছে এখানে একটা সাপোর্ট জোন হিসেবে এটাকে ক্যালকুলেশন করা যেতে পারে ইন্স্যুরেন্স সেক্টরের এই স্টকটাতে। এরপর যে স্টকটা, আমি এখানে ইন্স্যুরেন্স সেক্টরটাকে আজকে একটু বেশি নিয়ে আসছি, ঢাকা ইন্স্যুরেন্স। এরকম আরেকটা ক্যান্ডেল করে কিন্তু ঢাকা ইন্স্যুরেন্স নিচের দিকে চলে আসছে, আপনারা এটা দেখতে পাচ্ছেন। এরকম একটা ক্যান্ডেল করে, প্রিভিয়াস একটা ক্যান্ডেল করে নিচে চলে আসছে। সর্বশেষ ওয়ার্কিং ডেজও সে একই রকম একটা ক্যান্ডেল করছে এবং বিগ ভলিউম করছে। যেহেতু ভলিউম করছে, সুতরাং আপনাদেরকে এখানে ওয়েট করতে হবে। নতুন করে এন্ট্রি নেওয়ার আমি মনে করি না কোনো স্কোপ আছে। দেখাই যাচ্ছে, একেবারে দেখা যাচ্ছে যে আগে সে এরকম একটা ক্যান্ডেল করে আবার নিচে চলে আসছে। সো আপনারা একটু অপেক্ষা করবেন এই স্টকটাতে নতুন করে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে। এবং উপরে যত বড় উইক, নিচেও কিন্তু উইকটা আছে, উপরের উইকটা অনেক বড়। তার মানে এখানে স্টক শেয়ারগুলোকে আসলে কারো হাতে ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু পারে নাই হয়তো, যার কারণে আবার ক্যান্ডেলটা নিচে চলে আসছে। তো ঢাকা ইন্স্যুরেন্স আপনারা একটু ওয়েট করতে হবে। গ্লোবাল ইন্স্যুরেন্স এখন যেখানে আছে এর থেকে নিচে আসার সম্ভাবনা খুবই কম। এখানে সে অন্তত 5-6টা ওয়ার্কিং ডেজ একই জায়গায় আছে। এটাকে সে একটা সাপোর্ট জোন হিসেবে তৈরি করার চেষ্টা করতেছে। এটার আরও বড় প্রমাণ হচ্ছে নিচে ভলিউমটা কমে গেছে, একদম ভলিউম কমে গেছে। ভলিউম কমে যাওয়ার অর্থ হচ্ছে যে কেউ এখানে স্টকটাকে সেল দিতে চাচ্ছে না, এই মুহূর্তে সেল দিতে চাচ্ছে না, বাই করার মুডে আছে। কেউ হয়তো সেটা যেহেতু সেল দিতে চাচ্ছে না, বাই করতে পারতেছে না, তার কারণেই ভলিউমটা কমে গেছে। সো এটা আরও দু একটা ওয়ার্কিং ডেজ দেখার পরে আমি মনে করি এখানে এন্ট্রি নেওয়া যেতে পারে। নতুন করে এন্ট্রি নেওয়ার একটা চিন্তাভাবনা হলেও হতে পারে, কারণ স্মার্ট মানি শেয়ারটাকে টেনে কিছুটা উপরে তুলছে, তার মানে এই জায়গায় স্মার্ট মানি স্টাক হয়ে গেছে। সো এইখান থেকেই সে আপে যাবে, সম্ভাবনা খুব বেশি এখান থেকে আপে যাওয়ার, যার কারণেই নিচের ভলিউমটা অনেক কমে গেছে এবং একেবারে কমে গেছে। তো এই স্টকটাতে নতুন করে এন্ট্রি নেওয়া অথবা অ্যাভারেজ করার একটা, এই স্টকটার সাথে কিন্তু আপনার সি পার্লের একটা মিল আছে, আপনারা দেখে নেবেন সি পার্লের গ্রাফস। মার্কেন্টাইল ইন্স্যুরেন্স নিচে আসার সম্ভাবনা খুবই বেশি, বিগ ভলিউম করছে এবং নেগেটিভ ভলিউম, ক্যান্ডেলও নেগেটিভ, সব কিছু মিলাই নিচে আসার একটা সুযোগ আছে, সম্ভাবনা খুবই বেশি। ওয়েট করতে হবে মার্কেন্টাইল ইন্স্যুরেন্সে আপনাদেরকে। যারা এই স্টকটাতে আছেন, আরেকটু নিচে আসলে বিশেষ করে আপনার 24 টাকার নিচে চলে আসতে পারে। যদি ওখানে আসে তখন অ্যাভারেজ বা নতুন করে এন্ট্রি নেওয়ার একটা স্কোপ থাকতে পারে। এরপর যে স্টকটা ইন্ডেক্স অ্যাগ্রো, যেখানে আছে এখানে এন্ট্রি নেওয়ার একটা স্কোপ আছে, ছোটোখাটো একটা প্রফিট টেক করার সুযোগ আছে। এখন যেখানে আছে এখান থেকে ছোটোখাটো একটা প্রফিট টেক করার একটা স্কোপ আছে। আপনারা চাইলে এখানে এন্ট্রি নেওয়ার একটা স্কোপ থাকতে পারে অথবা অ্যাভারেজ করার একটা স্কোপ থাকতে পারে। এরপর যে স্টকটা নিয়ে কথা বলবো, খান ব্রাদার্স, অনেক আলোচিত সমালোচিত একটা স্টক। এখন যেখানে আছে একেবারে সাপোর্ট জোনে আছে, এখান থেকে
যদি নিচে আসে তাহলে কিন্তু খান ব্রাদার্সের অবস্থা খারাপ হয়ে যাবে। এখান থেকে তাকে উপরে যাইতে হবে, আর কোনো স্কোপ নাই। কিন্তু খান ব্রাদার্সের বিষয়ে একটা নেগেটিভ নিউজ আছে, এই শেয়ারটাতে কারসাজি করার কারণে তিনজন ব্যক্তির ব্যাংক বিও অ্যাকাউন্ট জব্দ করে রাখা হয়েছে। সো এটা একটা নেগেটিভ নিউজ, কিন্তু আমি এটাকে খুব বেশি গুরুত্ব দিই না। এই ধরনের স্টক নেগেটিভ বা পজিটিভ কোনো নিউজে কোনো কাজ করে না। এটা কেন বাড়ে, কী জন্য বাড়ে, কী কারণে বাড়ে, এটা কোনো কারণ থাকে না। তো এখানে তার একটা স্ট্রং সাপোর্ট জোন এবং সে পজিটিভ রোলে আছে, কারণ তার ভলিউমটা কমে গেছে। তার যে ক্যান্ডেলটা তৈরি করছে, এখান থেকে সাধারণত একটা স্টকের দাম বাড়ে। সাধারণত এই ধরনের পরিস্থিতি থেকে একটা স্টকের দাম বাড়ে। সে সর্বশেষ যে ক্যান্ডেল করছে এবং নিচে যে ভলিউমটা, সে ভলিউম করছে, সব কিছু মিলাই সে উপরের দিকে যাওয়ার একটা সুযোগ আছে খান ব্রাদার্সের। তো এই স্টকটাতে যারা স্ট্রাক হয়ে আছেন, আমি আশা করি এখান থেকে বের হওয়ার একটা ইস্যু তৈরি হতে পারে। কিন্তু যদি সে নিচে ব্যাক করে তাহলে কিন্তু প্রবলেম আছে, নিচে ব্যাক করার সম্ভাবনা খুবই কম। এর বাইরে আর কোনো স্টক নাই। আমি 7টা স্টক নিয়ে আপাতত ভিডিও দিয়েছি। আপনাদের যাদের হাতে স্টকগুলো আছে, আপনারা একটু অ্যানালাইসিস করে দেখবেন আসলে কীভাবে এগুলোতে অ্যাভারেজ এবং এন্ট্রি নেওয়া যায়। আসলে একটা স্টকে অ্যাভারেজ নেওয়াটা হচ্ছে সবচেয়ে বড় ক্যালকুলেশন। একটা স্টকে এন্ট্রি নেওয়া যেমন ক্যালকুলেশন, তার থেকে যখন আপনি স্টকটাতে স্ট্রাক হয়ে যাবেন, আটকে যাবেন, তখন অ্যাভারেজ করাটাই হচ্ছে সবচেয়ে বড় ক্যালকুলেশন। অ্যাভারেজ যদি আপনি ঠিকভাবে করতে না পারেন, এই মার্কেট থেকে আপনি যে কোনো স্টকে, আপনি ফান্ডামেন্টাল স্টকে আপনি প্রফিট করতে পারবেন না। একদম টপ ভালো স্টক, ইউনিলিভার বলেন, ইবিএল বলেন, উত্তরা ব্যাংক বলেন, বা যাই বলেন, সিটি ব্যাংক বলেন, বা যাই বলেন, অথবা পদ্মা মেঘনা যমুনা, যাই বলেন না কেন, আপনি যদি সঠিকভাবে এন্ট্রি নেওয়ার পর প্রাইস কমতে পারে, এটা অপরাধের কিছু না। এটাকে আপনি মনে করার কোনো কারণে যে একটা স্টক কিনছেন, প্রাইস কমে গেছে মানে আপনি ভুল সিদ্ধান্ত নিয়েছেন, ব্যাপারটা এমন না। আপনি সঠিক দামে সঠিক যুক্তিতে একটা স্টকের প্রাইস এন্ট্রি নিয়েছেন কিনা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। তার ডিভিডেন্ডকে কেন্দ্র করে অনেকে নামের উপরে কথা বলে, এই নাম সেই নামের কোম্পানি, গ্রামের সবাই জানে চিনে, কিন্তু ডিভিডেন্ড দিচ্ছে না, ওটা কোনো ভালো স্টক না। নামের কিছু নেই এখানে, আপনাকে দেখতে হবে প্রাইজের সাথে ডিভিডেন্ড ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে ওকে ফাইন, আপনি এন্ট্রি নেবেন। তো সব কিছু মিলাই ভালো স্টকও আপনি এন্ট্রি নেওয়ার পর দাম কমলে এটা আপনার ভুল না। আপনি অ্যাভারেজটা যদি ঠিকভাবে করতে না পারেন, কারণ অ্যাভারেজটা আপনাকে ঠিকভাবে করতেই হবে, ইন্ডেক্সের দিকে খেয়াল রাখতে হবে, মার্কেটের দিকে খেয়াল রাখতে হবে, ইন্ডেক্স কী আচরণ করে, আপনার ফান্ডামেন্টাল স্টকটা কী আচরণ করে, সব কিছু ক্যালকুলেশন করে তারপর আপনি অ্যাভারেজ করবেন। অ্যাভারেজ যদি ঠিকভাবে করতে পারেন, আপনি অনেক পতন হওয়ার পরেও একটা স্টক থেকে প্রফিট নিয়ে বের হওয়ার পসিবিলিটি থাকে, যদি অ্যাভারেজ ঠিকভাবে করা যায়। অ্যাভারেজ নিয়ে আমি কোনো একদিন ভিডিও দেবো, অ্যাভারেজ কীভাবে আসলে দেওয়া আছে আগে। হয়তো নতুন যারা এখানে আসছেন তারা হয়তো প্রিভিয়াস যদি ভিডিও দেখেন, ওখানে দেখবেন অ্যাভারেজ কীভাবে করা হয়। আমি সামনেও দেবো ভিডিও। অ্যাভারেজটা হচ্ছে এই মার্কেটের মূল বিষয়, অ্যাভারেজটা ঠিকভাবে করতে জানতে হবে। তো সব কিছু মিলে আমি 7টা স্টক নিয়ে আলোচনা করলাম। আশা করি যাদের হাতে স্টকগুলো আছে তারা একটু সাবধানতা অবলম্বন করুন এবং সঠিকভাবে সিদ্ধান্ত নেবেন। ভালো থাকবেন সবাই। আমার ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করবেন। আশা করি আপনারা এখনও আপনাদের পরিবার পরিজন নিয়ে চলাফেরা করতেছেন। আপনাদেরকে একটা করব, যে ভাইরা মোটরসাইকেল চালাচ্ছেন, বিশেষ করে মোটরসাইকেল এবং প্রাইভেট কার, আপনারা একটু সাবধানতা অবলম্বন করে আসলে চালাবেন। বিশেষ করে মোটরসাইকেল ভাইরা, আপনারা দেখছেন এক মায়ের 3 সন্তান একসাথে মারা গেছে হুন্ডা অ্যাক্সিডেন্টে। তো আপনারা অবশ্যই, আমি এটাকে খুব ভয় পাই। আমি পার্সোনালি এই মোটরসাইকেল বা প্রাইভেট কারে ছোঁড়াটাকে, এই দুটাকে আমি খুব ভয় পাই। আমি যদি আমার পরিবার পরিজনের কেউ যদি প্রাইভেট কারে ছোঁড়ে, অনেক দূর থেকে আসার চিন্তা ভাবনা করে অথবা হুন্ডা দিয়ে, আমি তাদেরকে আসলে বলি না যে এভাবে আসেন। আমি হয় বড় গাড়ি অথবা লঞ্চ, এই টাইপের বিষয়গুলোকে আমি বেশি প্রায়োরিটি দিই। তো আপনারা যারা হুন্ডা চালাচ্ছেন, হুন্ডা আরোহী আছেন, আমার ভিডিও যারা শুনতেছেন, আপনারা সাবধানতার সহিত হুন্ডা চালাবেন। খুব স্পিডে আপনারা হুন্ডা চালাবেন না, আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।